আমাদের মেয়ে মানুষের জীবন আসলে এরকমই, তাই না? সংসারের কাজ যেন পিছুই ছাড়তে চায় না। যেখানেই যায় না কেন সংসারের কাজ রেডি করে রেখে তারপরে কিন্তু বের হতে হয়। এটাই হচ্ছে আমাদের সব গৃহিণীদের কাজ। আমিও ব্যতিক্রম নয়। আমি কিন্তু এক জায়গায় যাব, তার জন্য এই যে সকাল সকাল উঠে সংসারের সব কাজ গুছিয়ে নিব, তারপরে হচ্ছে সেখানে চলে যাব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি কিন্তু অনেক ভোর ঘুম থেকে উঠে এই যে কচুর শাক দিয়ে গেছে আমার বাসায়, যে চাচি আসে সেই চাচির বাড়িতে বাগান আছে, তো ওখান থেকে কচুর শাক দিয়ে গেছে। আমি আসলে বাজার থেকে কচুর শাকটা কিনে খাই না, কারণ কোথা না কোথা থেকে নিয়ে এসে ওরা বিক্রি করে। তো আমি হাতে পলিথিন বেঁধে কচুগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি যেন হাত না চুলকায়, আর তার সাথে ধনিয়া পাতাগুলোও বেছে নিয়েছি। এগুলো ধুয়ে তারপরে সিদ্ধ করে হচ্ছে রান্না করব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি এর পাশে ধনিয়া পাতা কেটে তারপরে পেঁয়াজ রসুন সব কিছু কেটে শাকটাও অলরেডি সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু শাক সিদ্ধ করিনি কোনো পানি দিয়ে, আর যে পানি বের হয়েছে সেটা আমি ফেলে দিব না, এটা সহই রান্না করে নিব। এখানে ইলিশ মাছও নিয়ে নিয়েছি, ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করব, আর কচুর শাকটা ভাজি করব। এক জায়গায় যাব, তার জন্য কিন্তু রান্নাবান্না সেরে নিচ্ছি। দুপুর 2টার মধ্যে বের হতে হবে। আর আমি সরিষা বাটার সময় দেখেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে সরিষা বাটাটা কিন্তু তিতা লাগবে না, তার জন্য আমি কাঁচামরিচ দিয়ে সরিষাটা পিষে নেই। আর সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর যারা গ্রুপের সদস্য তারা প্লিজ ফুল ভিডিও ওয়াচ করবেন। আমি ইনশাল্লাহ সবার ভিডিও ফুল ওয়াচ করি। যখন যার ভিডিও দেখি আলহামদুলিল্লাহ তখনই তার ভিডিও ফুল ওয়াচ করে দেই। কারণ আমরা সবাই, আমার সব আপুরাই কিন্তু ইউটিউবে আসলে কষ্ট করে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সব কিছু দেখাশোনা করে তারপরে ভিডিও মেক করে এই ভিডিও এডিট করে ছাড়তে কিন্তু আসলে অনেকটা কষ্ট হয়। তো আমরা যদি আসলে একজন আরেকজনের ভিডিও ফুল ওয়াচ করি তাহলে কিন্তু আমাদের ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। তো এই যে আমি মাছ দেওয়ার আগে দেখলেন তেলের মধ্যে কিন্তু লবণ দিয়ে নিয়েছি যেন মাছগুলো লেগে না যায়। আর অপর চুলায় এই যে আমি যে সরিষা ইলিশটা রান্না করব সেটার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিব কচুর শাক রান্না করার জন্য। রান্নাবান্না শেষ করেই চলে যাব, এজন্য রান্না করে এসে যেন খেতে পারি, কারণ 2-3 দিন থাকবো, পরে এসে বাসায় এসে যেন রান্না করতে না হয়, তার জন্য একটু তরকারি যেন রেখে যেতে পারি, সেভাবেই রান্না করে নিচ্ছি। এখানে আমি সরিষা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা বাটা সব কিছু একবারে গুলিয়ে নিয়ে তারপরে এই যে আমি সরিষা ইলিশটা রান্না করব। এখন আমি এটা ঢেলে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে সরিষা বাটাটার মধ্যে আমি ইলিশ মাছটা দিয়ে দিব। অন্য একটি চুলায় মাছপির জন্য বেগুনের চাক ভাজা করে নিচ্ছি। আর এপাশে কিন্তু এই যে মশলাটা কষানো শেষ, আমি কিন্তু ইলিশ মাছগুলো দিয়ে নিচ্ছি। আমি এভাবেই রান্না করি, আম্মুর থেকে সরিষা ইলিশ এভাবেই রান্না করা শিখেছি। সরিষা ইলিশ কিন্তু অসম্ভব রকমের মজা হয় গরম ভাত দিয়ে খেতে। কষানো শেষ, আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। মাখো মাখো ঝোল হলে তখন কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে যাবে। আর ইলিশ মাছটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো এই যে অলরেডি হয়ে গিয়েছে, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে স্মেলটা অনেক সুন্দর আসবে। আর এপাশে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু ভেজে নিচ্ছি, রসুন বাটা আদা বাটা দিয়ে দিব, দিয়ে আমি একটু জিরার বাটা দিয়ে দিব, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা ভাজি করে নিব। আর কচুর শাক আমি সবসময় এই চাচির থেকেই নিয়ে এসে খাই, কারণ ওনাদের বাড়িতে কচুর শাক আছে। আমি বাজার থেকে কখনো কিনি না কচুর শাক, কারণ বাজারের কচুর শাক আমার একদমই ভালো লাগে না, কারণ অনেক নোংরা জায়গায় অনেক সময় কচুর শাকগুলো হয়, আর সেগুলো কিন্তু বাজারে নিয়ে এসে বিক্রি করে। অনেক সময় আছে অনেক ভালো মানুষ যারা আছে তারা ক্ষেত থেকে নিয়ে এসেও বিক্রি করে। তো এই যে আমার কচুর শাকটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আর শীতের সময় ধনিয়া পাতা দিয়ে আমি প্রচুর পরিমাণে খাই, আমার সব তরকারিতেই ধনিয়া পাতা দিতে খুব ভালো লাগে। তো এই যে আমি এখন আবার এটা উঠিয়ে সুন্দরভাবে নেড়ে দিব, কারণ এখন অলরেডি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর কচু শাকের মধ্যে যে পানিটা থাকে আমি কিন্তু ওটা ফেলে দেই নেই, পানিটা টেনে নেওয়ার পরে এটা নামিয়ে নিব। তো এপাশে আমার মাছটাও রান্না রেডি হয়ে গিয়েছে, ভাতও বসিয়ে দিয়েছি আমি রাইস কুকারে। আর এপাশে আমার কচুর শাকটাও আলহামদুলিল্লাহ ভাজি হয়েছে, অনেক মজা হয়েছিল কচুর শাকটা ভাজি। আর মাসফির জন্য তো বেগুনের চাক ভাজাটা লাগবেই, কারণ ও এগুলো দিয়ে ভাত খায়, তার সাথে সাথে তরকারিও খাবে। রান্না শেষ করে ব্যাগটা গুছিয়ে একদম মাসপিকে খাওয়াতে চলে এসেছি। মাসপিকে খাওয়ানো শেষ, আমাদের খাওয়া শেষ, আমরা এই যে রেডি হয়ে এখন বের হয়ে যাব, কারণ আমাদের 3টার সময় ট্রেনের টাইম আছে।
তো আমরা রিক্সাওয়ালাকে ফোন দিয়েছি, রিক্সাওয়ালা অলরেডি মনে হয় চলে এসেছে। মাসফির বাবা মাসফিকে ডেকেছে, যে মাসফি সিঁড়িতে অলরেডি চলে গেছে। তো এই যে চাচিকে দেখতে পাচ্ছেন, এর কাছে কিন্তু আমি বাসার চাবি, গেটের চাবি সব কিছু দিয়ে যাই। উনি আমার মুরগিগুলো দেখাশোনা করে। আর আমরা এই যে অলরেডি রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর চাচিকে আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি যে কোনটার কোন চাবি। তো এক সেট চাবি ওনার কাছে আছে, এক সেট আমাদের কাছেও আছে। আর এই যে বের হয়ে পড়েছি রিকশায় উঠে। আমার বাসা থেকে রেল স্টেশনে যাওয়ার সময় এই যে এই পুকুরটা প্লাস এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে। তো অলরেডি আমরা এই যে ট্রেনের স্টেশনে পৌঁছে গিয়েছি, ট্রেন ঢুকেও গিয়েছে। তো একটু তাড়াতাড়ি যাচ্ছি, বের হতে হতে একটু দেরি হয়েছিল। স্টেশন মাস্টারকে ফোন দিলাম, বলল যে ট্রেন চলে এসেছে। তো আমরাও স্টেশনে চলে এসেছি, এখন ট্রেনও চলে এসেছে। এখন আমরা উঠে পড়বো আমাদের যে বগি নাম্বার আছে সেটাতে। কই এইটাতে উঠবা? তো ট্রেনে উঠে আমরা বসে পড়েছি। অলরেডি কিন্তু আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর মাসফি ওর বাবার চশমাটা চোখে দিয়েছে, ওর নাকি চোখে রোদ লাগতেছে। তো ওর চশমাটা রেখে ও হচ্ছে ওর বাবার চশমাটা নিয়ে পরে বলতেছে আমার চোখে এখন রোদ লাগে না। আর যেতে যেতে এই পরিবেশটা আমার কাছে অসম্ভব রকমের সুন্দর লাগতেছিল, দারুণ লাগতেছিল। তো এর মাঝখানেই মাসফির নাকি ক্ষুধা লেগে গিয়েছে, কারণ ও দুপুরবেলা তাড়াহুড়া করে বেশি ভাত খায়নি, অল্প 2-1 নলা ভাত খেয়েছে। তো ওর জন্য আমি নুডলস রান্না করে নিয়েছি, রুটিও বানিয়ে নিয়েছি, কারণ আমাদের যদি পৌঁছাতে দেরি হয় আমরা ট্রেনের মধ্যে খেয়ে নিব। তো ওকে খাইয়ে দিয়ে এই যে পরন্ত বিকেল পড়তেছে, বিকেলটা একটু আমি দেখতেছি, খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে সূর্যটা আমার সাথে সাথেই চলে যাচ্ছে, আকাশটাও দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তো পার্বতীপুর চলে এসেছি, তখন কিন্তু ওর বাবা আমাকে এখানকার মুড়ি মাখাটা খাওয়াতে মিস করে না, কারণ পার্বতীপুরের মুড়ি মাখাটা অসম্ভব রকমের মজা। তো আমি পার্বতীপুর আসলে মুড়ি মাখাটা মিস করি না। তো মুড়ি মাখা খেয়ে যে মাসফি চিপস নিয়ে আসছে, ওকে চিপসটা ছিঁড়ে দিব, চিপসটা বসে বসে খাবে, তার সাথে সাথে আমিও খাবো। দুইজনের জন্য 2টা চিপস ওর বাবা নিয়ে এসে দিয়েছে। বাবা তো খাওয়া দাওয়া শেষ করে দেখেন একদম সন্ধ্যা হবে সূর্য ডুবে যাচ্ছে। সূর্যটা অনেক ভালো লাগতেছে, কিন্তু আমি ভালোভাবে ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, কারণ গ্লাস লাগানো ছিল। তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। তো এখানে স্টেশনে নেমে গিয়েছি। এখন প্রায় রাত হচ্ছে আপনার 11:30টার মতো বাজে। অনেকটা রাত হয়ে গিয়েছে। ট্রেন ক্রসিংয়ের জন্য 3টা ট্রেন ক্রসিং করেছে, যার জন্য হচ্ছে একটু দেরি হয়ে গিয়েছে। তো স্টেশন থেকে বের হয়েছি এনজি নিয়ে তারপরে যে আত্মীয়র বাসায় যাব আমরা, সেখানে চলে যাব। আর ঘোরার উদ্দেশ্যেই 2-3 দিন থাকবো আত্মীয়র বাসায়, তো সেই উদ্দেশ্যেই আসছি রাজশাহীতে। তো এই যে স্টেশন থেকে বের হয়ে গিয়েছি, আর ওর বাবা এখন এখান থেকে একটা সিএনজি বা অটোরিকশা সেটা ঠিক করে নিয়ে তারপরে যে আমরা অটোরিকশা নেইনি, সিএনজি নিয়েছি। সিএনজি নিয়ে এই যে রাতের শহর দেখতে দেখতে চলে যাচ্ছি। তো যেতে যেতে আমি দেখছিলাম রাতের শহরটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। গভীর রাতে যদি এই শহরে ঘোরা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তারপরে যদি হয় ফাঁকা রিক্সা, তো ঘোরাঘুরির ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো এই যে চলে যাচ্ছি আত্মীয়র বাসায়, তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।